বগুড়ায় শিক্ষক হত্যার প্রধান আসামি শেখ হাসিনা, শতাধিক নেতার বিরুদ্ধে মামলা, বিতর্কিত সেনা কর্মকর্তা জিয়াউল গ্রেফতার। বিকেলে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টাদের শপথ, আসতে পারেন আরো 5 জন, পর্যায়ক্রমে বন্টন হবে মন্ত্রণালয়। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার দ্রুত বিদেশে নেওয়া হবে, জানালেন মির্জা ফখরুল। ভারতের সব চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি। 15 আগস্ট ঘিরে অপ্রীতিকর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা, ট্রাফিকের দায়িত্ব থেকে ছাত্রদের সরে যাওয়ার আহ্বান সার্জিসের। তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। এবং রাজধানীর কারওয়ান বাজারে কমেছে মাছ, মুরগি ও ডিমের দাম, ঊর্ধ্বমুখী কাঁচামরিচ, সবজি, শিক্ষার্থী ও ভোক্তা অধিদপ্তরের অভিযান। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি শারমিন নান্সি। এবারে থাকছে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন হত্যার ঘটনায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে দুপুরে বগুড়া সদর থানায় এ মামলা করেন। মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়। এছাড়াও শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আরও 350 জনকে মামলার আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 আগস্ট বেলা 3টার দিকে বগুড়া শহরের 7 মাথায় স্টেশন সড়কে আওয়ামী লীগের সাবেক ওই 2 সংসদ সদস্য সহ 7 নেতার নেতৃত্বে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়। এ সময় ককটেল ও পেট্রোল বোমা হামলায় শিক্ষক সেলিম হোসেন রক্তাক্ত হন। পরে তাকে বগুড়া পৌরসভার কাউন্সিলর আব্দুল মতিন সরকার ও আমিনুল ইসলাম রামদা দিয়ে জখম এবং কাউন্সিলর আরিফুর রহমান তাকে হকি স্টিক দিয়ে পিটিয়ে জখম করে। পরে অন্য হামলাকারীরা অস্ত্র দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। বগুড়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের 101 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, মামলায় অন্যান্য আসামিরা কারা, এ বিষয়ে বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 4 আগস্ট বগুড়ায় শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় আজ সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের নাম উল্লেখ করে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে, যেখানে অজ্ঞাত আরো আসামি করা হয়েছে 350 জনেরও বেশি। এই মামলায় কিন্তু আসামি করা হয়েছে বগুড়ার 2 সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, মেয়র থেকে শুরু করে 25 জনেরও বেশি জনপ্রতিনিধি এবং জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এই হত্যা মামলায় কিন্তু আসামি করা হয়েছে। আমরা যেটি এজাহার সূত্রে জানতে পেরেছি, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি সুভাষিস পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় সহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের যারা নেতৃস্থানীয় নেতৃবৃন্দ ছিল তাদের কিন্তু এখানে আসামি করা হয়েছে। এবং এই মামলাটি আজ শুক্রবারেই বগুড়া সদর থানায় রুজু করা হয়েছে। মামলাটি করেছে নিহত সেলিম হোসেনের বাবা, যাদের নামে মামলা করা হয়েছে। 5 আগস্টের পর কিন্তু জেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতাই এবং এই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদের মধ্যে অধিকাংশই কিন্তু ইতিমধ্যে গা ঢাকা দিয়েছে। তবে আজ সকালে আমার কথা হয়েছে জেলা পুলিশ সুপার জাকির হাসানের সাথে। তিনি যেটি বলেছেন যে যেহেতু আজকে মামলাটি রুজু হয়েছে, তারা তদন্ত সাপেক্ষে যত দ্রুত সম্ভব এই ঘটনার সাথে যদি তারা জড়িত থাকে তাদেরকে তো অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার নিশ্চিত করা হবে মর্মে কিন্তু জেলা পুলিশ সুপার জাকির হাসান আমাদেরকে নিশ্চিত করেছেন। এখন আমরা হয়তো পরবর্তীতে আরো বিস্তারিত জানাতে পারবো। অ্যাডভোকেট আব্দুল বাসেদ এবং বগুড়া সদর থানা সূত্রে যেটুকু তথ্য আমি পেয়েছি তা কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম। ওবায়দুল কাদের এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 101 জনের নামে যে আজকে হত্যা মামলা দায়ের হয়েছে তা নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এটি ছিল সর্বশেষ।
রাজধানী নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে। গত 6 আগস্ট এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়। গত 13 আগস্ট সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতারের দাবি জানায় গুম হওয়ার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। একই সঙ্গে সংগঠনটি জিয়াউল আহসান সহ দায়ীদের বিরুদ্ধে মামলা করবে বলেও জানান তারা। এছাড়া সেনাবাহিনীর এই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ফোনে আড়ি পাতা এবং গুপ্ত হত্যায় শেখ হাসিনাকে সহযোগিতার সরাসরি অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী ও বিরোধী নেতারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পরিধি আরো বাড়ছে। বিকেলে নতুন করে শপথ নিচ্ছেন আরো 4 জন। এর আগে প্রধান উপদেষ্টা সহ 17 জন শপথ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব নিয়েছেন। সেই সংখ্যা এখন 21-এ গিয়ে দাঁড়াচ্ছে। নূপুর মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর গেল 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা এখন পর্যন্ত 17 জন। সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে তাদের 5টি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হচ্ছে। বাকি 3 জন হলেন অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান উপদেষ্টার হাতে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য, কৃষি, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় সহ 24টি মন্ত্রণালয় ও বিভাগ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নয়াপল্টনে এক কর্মসূচিতে কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন ভারতে বসে চক্রান্ত করছে পলাতক শেখ হাসিনা। সব ধরনের চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতায় দোয়া করা হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, যারা ভাবছেন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়ে গেছে তারা ভুলের মধ্যে আছেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। দেশে সংখ্যালঘুদের আমানত হিসেবে বিবেচনায় নিয়ে তাদের নিরাপত্তায় প্রত্যেক এলাকায় শান্তি ব্রিগেড গঠনের আহ্বান জানান মির্জা ফখরুল। ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত পাহারা দেবেন। এই যুদ্ধকে জারি রাখতে হবে, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে। তা না হলে আমরা কিন্তু অনেক বড় বিপদের মধ্যে মনে রাখতে হবে। সরকার একেবারেই নতুন সরকার, ইন্টারিম সরকার, তার দায়িত্ব হচ্ছে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময় তো তাদেরকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখন আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে। দ্রুতই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সেই দোয়া। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অবদান স্বীকার করে বিএনপি মহাসচিব বলেন, কোনো সংঘাতের সৃষ্টি করা যাবে না। এখানে আমাদের অবদান আছে,
এটা জোর গলায় বলতে হবে, কিন্তু কখনো কোনো সংঘাত বা সংঘর্ষের সৃষ্টি করা যাবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাত্রদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। 15 আগস্টে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত থাকলে তাকে বহিষ্কার করা হবে। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। প্রতিবিপ্লব ঘটানোর বিদেশি ষড়যন্ত্রের আভাস পেয়ে শোক দিবস ঘিরে ধানমন্ডি 32-এ অবস্থান করে ছাত্র জনতার অনেকেই। এ সময় ফুল দিতে আসা ব্যক্তিরা বাধার মুখোমুখি হন, কাউকে কাউকে কান ধরেও উঠবস করানো হয়, চেক করা হয় অনেকের ব্যক্তিগত ফোন। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে সাধারণ জনগণও। শোক দিবস ঘিরে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এমনকি এই ঘটনায় জড়িতদের কেউ সমন্বয়ক হলে তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণাও দেন তিনি। আমার বাবার বয়সে একজনকে বিবস্ত্র করানো হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই বলছে। অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে। আমি দেখেছি আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে। যে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। একই সঙ্গে 15 আগস্টের দিনে রাষ্ট্রীয় শোক দিবস পালনের প্রয়োজনীয়তা বোধ করেন না তিনি। আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না, বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি, এটি পালন করা উচিত নয়। কোনোদিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটা অভ্যুত্থান, সেটা 15 আগস্টে 1975 ঘটাতে পারতো না, বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল। আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকার পরেও ছাত্রদের ট্রাফিক নিয়ন্ত্রণ, ব্যক্তিগত ফোন ও আবাসিক হোটেলের তল্লাশির যৌক্তিকতা কতটুকু, এ প্রসঙ্গে তিনি জানান আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাত্রদের পড়ার টেবিলে ফিরে যাওয়া উচিত। যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে। তবে দেশ স্থিতিশীল হওয়া পর্যন্ত রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে বলে জানান এ সমন্বয়ক। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বাজারে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা, ইলিশ কমেছে কেজি প্রতি 100 থেকে 150 টাকা। তবে কাঁচামরিচের ঝাল বেড়েই চলছে রাজধানীর বাজারে। এদিকে রাজধানীর কারওয়ান বাজার তদারকিতে অভিযানে নামে শিক্ষার্থী ও ভোক্তা অধিদপ্তর। এ সময় একটি দোকানকে 50,000 টাকার জরিমানা করা হয়। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। শুক্রবার ছুটির দিনে কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ব্রয়লার মুরগি কেজি প্রতি 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 160 টাকায়। সোনালিকা বিক্রি হচ্ছে 250 টাকা, ডিমের ডজন 145 টাকা। সোনালি বেচা হচ্ছে 250 থেকে 60, আর ব্রয়লার বেচা হচ্ছে 160 টাকা। আর গেছে সপ্তাহে বেচা হয়েছে ব্রয়লার 170। এই দামটা কিন্তু সবসময় থাকে, আমরা এটাই জনগণের প্রত্যাশা করি। গরুর মাংস আগের দামে থাকলেও খাসির মাংসের দাম কমেছে কেজি প্রতি 50 থেকে 100 টাকা। ইলিশের দাম কমেছে 150 টাকা প্রতি কেজি, সাথে কমেছে অন্যান্য মাছের দামও। খাসির গোস্ত বিক্রি হচ্ছে আপনার 1100 টাকা কেজি, আর ছাগলের টইল 950 টাকা কেজি। দাম বর্তমান কমছে। চাঁদপুরে মাছের আমদানি বেশি হওয়ার কারণে মাছের দামটা একটু কমে আছে। তবে চালের দাম কিছুটা বেশি। সব ধরনের চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। মিনিকেট 68 থেকে 72, নাজির বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। আজকে 4-5 দিন ধরে একটু দাম বাড়ছে। যেমন মিনিকেট আমরা আগে বেচতাম 54-55 টাকা কেজি, এখন আমরা 56 টাকা কেজি কিনে আনতে হয়। তো আমাদের একটা খরচ আছে, আমরা 58 টাকা বিক্রি করি। এখন মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য এটা খুব বেশি হয়ে যাইতেছে, হিমশিম খেয়ে যাইতেছে। সবজির বাজারে আগের চিত্রই বিদ্যমান, তবে কাঁচামরিচের ঝাল বেড়ে প্রতি কেজি 340 টাকা। ইন্ডিয়া থেকে মালটা কম ঢুকছে, মাল যদি 10 গাড়ি বেশি ঢোকে তাহলে দামটা কমে যায়। যেরকম কালকে মালটা একটু বাড়তি ছিল, কালকে আমি কাঁচামরিচ পাইকারি কিনছি কত 220 টাকা, যেটা ছিল এক সময় 70 টাকা 80 টাকা 100 টাকা, সে যদি 350 টাকা দাম হয়, এটা অনেক বেশি। এদিকে শিক্ষার্থী ও ভোক্তা অধিদপ্তর একসাথে বাজার তদারকিতে নেমেছে কারওয়ান বাজারে। এ সময় আল্লাহরদান চিকেন হাউসকে মরা মুরগি ফ্রিজিং করার কারণে 50,000 টাকা জরিমানা করা হয়। এখন এনার বিরুদ্ধে প্রচলিত যে আইনে মামলা দায়েরের জন্য আমরা থানা পুলিশের সহযোগিতা চেয়েছি। মহাপরিচালক মহোদয় নির্দেশনা দিয়েছেন যে এর বিরুদ্ধে এই প্রতিষ্ঠানের যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইনের যে সর্বোচ্চ প্রয়োগ আছে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। যে সকল
ধারায় পড়ে সবগুলো ধারায় তার বিরুদ্ধে যাবে। শিক্ষার্থীদের সহযোগিতায় এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সারা দেশে পুরো দমে চালু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল। এতে কর্মচাঞ্চল্য ফিরেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। সরকার পতনের আন্দোলনে ক্ষতিগ্রস্ত 4টি আন্তনগর ট্রেন বাদে সময়মতো ছেড়ে যাচ্ছে সব রুটের ট্রেন। এদিকে শনিবার মেট্রো রেল চালুর কথা থাকলেও পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ না হওয়ায় আপাতত সিদ্ধান্ত থেকে সরে এসেছে ডিএমটিসিএল। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। চেনা রূপে ফিরছে কমলাপুর রেলওয়ে স্টেশন। পুরোদমে চলছে ট্রেন সেবা। দীর্ঘ সময় রেলপথ বন্ধ থাকায় যোগাযোগে ভোগান্তি হলেও আন্তনগর ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। বগিতে নাম্বার নাই কিংবা গাড়িতে ময়লা অনেক রকম, তারপরেও একটা ভালো লাগা কাজ করতেছে। অনেকদিন পর চালু হয়েছে 10-15-20। যে কোনোভাবে যে কোনো জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারবে। বাসের যে জার্নিটা, ওই জার্নিটার সাথে এটা খুব কমফোর্টেবল, এই জন্য আমাদের জন্য খুব আরামদায়ক। তো আজকে ট্রেনে আসলাম, মাশাআল্লাহ অনেক স্বস্তিজনক আর কি। ট্রেনের জার্নি তো অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমরা খুব শান্তির সাথে যেতে পারবো বাসায়। স্বস্তি ও আরামদায়ক হওয়ায় সবসময় যাত্রীদের পছন্দের শুরুতে থাকে রেল ভ্রমণ। তবে যাত্রী সেবার মান নিয়ে এখনো রয়েছে নানা অভিযোগ। কোনটা ট্রেনে বগিতে কে উঠবে, খুবই এখানে হযবরল অবস্থার মধ্যে পড়ছি। কামরা নাম্বার হলো নিয়ে নাম্বার খুঁজে পাচ্ছি না, কারো কাছ থেকে সদুত্তরও পাচ্ছি না। সবসময় 20 মিনিট সময় আছে, অনেকেই বৃদ্ধ আছে, মহিলা মানুষ আছে, ওরা কীভাবে চিহ্নিত করবে? আপনার কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে না, অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে এবং আপনি স্টার্টিং টিকিটও দিচ্ছে না। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, সমস্যা সমাধানে নিয়মিত তদারকি করছেন তারা। আসলে এই ব্যাপারটা তো আমরা অভিযোগ পাই না। আমাদের তো এই অ্যাটেন্ডেন্সরা তো আছে, গাড়ির স্টুয়ার্ড আছে, ওরা তো গাড়ি ছাড়ার গাড়ি যখন প্ল্যাটফর্মে প্লেস দেওয়া হয় সাথে সাথে তখন এইটা যেহেতু আপনার এই ব্যাপারটা বলছেন, সেই ব্যাপারটা আমরা দেখব। অন্যদিকে শনিবার চালু হওয়ার কথা থাকলেও মেট্রো রেল পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ না হওয়ায় আপাতত বন্ধ থাকছে মেট্রো সেবা। দ্রুত সময়ের মধ্যে মেট্রো রেল কার্যক্রম চালু করতে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। রাজধানীর প্রতিটি থানায় চলছে আগের মতো স্বাভাবিক কার্যক্রম। অন্তর্বর্তী সরকার গঠনের পর সেনাবাহিনীর সহযোগিতায় থানার কার্যক্রম যেমন শুরু হয়েছে, একই সাথে স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে ট্রাফিক ব্যবস্থায়ও। সহযোগিতায় এখনো মাঠে রয়েছে শিক্ষার্থীরা। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। শুক্রবার সকালের এই চিত্র রাজধানীর বিজয় সরণি মোড়ের। সরকারি ছুটি হওয়ায় যানবাহন কম, তাই ট্রাফিক পুলিশের ব্যস্ততাও তেমনটা নেই। ভয় কাটিয়ে নিজেদের কর্মজীবনে ফিরতে পেরে স্বস্তি তাদের কণ্ঠে। পরিবারে চাকরিতে আসছি, দেশ ও দেশের সাথে চাকরি করতে হবে, সেটাই আর কি। রাজধানীর বিভিন্ন মোড়ে দেখা মেলে একই চিত্র। ট্রাফিক পুলিশকে সহযোগিতায় কাজ করছে শিক্ষার্থীরাও। অযথা হয়রানি বন্ধে ভবিষ্যতে ট্রাফিক পুলিশকে আরও সতর্ক থাকার আহ্বান শিক্ষার্থীদের। দেশের সেবা করে আমাদের নিজের অনেক ভালো লাগতেছে এবং আমাদের এখন বর্তমান টার্গেট হচ্ছে দেশকে সম্পূর্ণভাবে নতুন রূপে আনা। অনেকে আমাদের কাছে বলছে যে আগে গাড়ি আটকে এটা নিয়ে রাখা হইতো, অনাকাঙ্ক্ষিত অকারণে জরিমানা করা হইতো, এগুলা করা হইতো। তবে আমরা আশা করব এগুলা ভবিষ্যতে আর হবে না। এদিকে স্বাভাবিক রূপে ফিরেছে রাজধানীর থানাগুলো। সকালে রাজধানীর তেজগাঁও থানায় গিয়ে দেখা মেলে পুলিশের কর্মব্যস্ততার চিত্র। এখন যেহেতু থানার আপনার কার্যক্রম শুরু হয়েছে, এখন পাবলিক আসতেছে, আশা করি যে ভালোই দিবে সেবা মানুষের জন্য। সেনাবাহিনী ও শিক্ষার্থীদের সহযোগিতায় থানার কার্যক্রমে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করে দায়িত্বরত পুলিশ সদস্যরাও। আগের চেয়ে অনেকটা স্বাভাবিকভাবে আসছে পর্যায়ে, এখন কোনো ভয়ের কোনো আশঙ্কা দেখতেছি না। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে সারা দেশে 639টি থানার সবকটির অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। চায়ের দোকানের সাধারণ কর্মচারী থেকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ক্ষমতার কাছাকাছি থাকায় যত শত কোটি টাকার মালিক হয়েছেন। মানিকগঞ্জে পরিবহন খাত থেকে চাঁদাবাজি করে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে। এলাকায় রয়েছে একাধিক বাড়ি ও গাড়ি। আব্দুল আলিমের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে চায়ের দোকানের কর্মচারী ছিলেন জাহিদুল ইসলাম জাহিদ। 96 সালের দিকে যুক্ত হন রাজনীতিতে। শুরুতে বিএনপি করলেও পরে পদ পাল্টে যোগ দেন জাতীয় পার্টিতে। পরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মদদে আওয়ামী লীগে যোগ দেন তিনি।
2017 সালে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পান। মানিকগঞ্জ বাস টার্মিনাল সহ মালিক সমিতি নিয়ন্ত্রণে নিয়ে নিজেকে সভাপতিও ঘোষণা করেন। সেই সঙ্গে জেলার বাস, মিনি বাস, মাইক্রোবাস, অটো টেম্পো অনার্স গ্রুপ দখল করে চাঁদাবাজির নেতৃত্ব দেন জাহিদ। টেন্ডারবাজি, স্থানীয় এলাকায় জমি দখল সহ সন্ত্রাসী কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েন তিনি। আমলেগের নেতা জাহেদ 90 টাকা করে চাঁদা নিত প্রতিদিন, এই গাড়িতে থেকে ছোট গাড়িতে থেকে প্রতিদিন চাঁদা নিত 90 টাকা করে, আর 300 টাকা করে মান্তি নিত। আওয়ামী লীগের নেতা জাহিদ 1350 টাকা করে চাঁদা নিত। প্রতিদিন গাড়ি চলে আপনার মনে করেন যে 40টা 50টা। মানিকগঞ্জে 5 শতাধিক পরিবহন থেকে মাসে 50 লাখের বেশি টাকা চাঁদা নিতেন জাহিদ। নামে বেনামে গড়ে তোলেন সম্পদের পাহাড়। মানিকগঞ্জে 3টি বিলাসবহুল বাড়ির পাশাপাশি বাস স্ট্যান্ডে গড়ে তোলেন জাহিদ টাওয়ার। এছাড়াও সাভারে রয়েছে একটি বাড়ি। বিষয়টি নজরে এসেছে দুদকের। তদন্তের আশ্বাস দিয়েছেন এই পাবলিক প্রসিকিউটর। এটা দুর্নীতি, যেটা সেটা দুর্নীতি। দুর্নীতি কিন্তু কোনো আমলেই সুনীতি হয় না। দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি কেউ উপার্জন করে থাকে, তাদের আইনের আওতায় এনে তাদের বিচার হওয়াটা আমার দুদকও কামনা করে, দেশবাসীও সেটা চায়। জাহিদের এই সম্পদের উৎস কি তা যাচাই দুদক, গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।